ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। সকলকে জানাই শুভ নববর্ষ। 1431 পেরিয়ে 1432-এ পা দিলাম। তাই শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ছোটদের জন্য অনেক ভালোবাসা। পয়লা বৈশাখ মানে বাড়ি ভর্তি লোকজন, একসাথে খাওয়া দাওয়া, খুব আনন্দ আর খুব মজা। বছরের শুরু, তাই সকলকেই জানাই এই বছর যেন সকলের খুব ভালো কাটে। আর এই পয়লা বৈশাখের দিনে বা যে কোনো বাঙালির বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একটু পায়েস আমরা সবসময় শুভ বলে মানি। সেটা দুর্গাপূজা হোক বা যে কোনো বাড়িতে জন্মদিন হোক বা যে কোনো কিছু। তো আজকে আমি পয়লা বৈশাখের উপলক্ষে বাড়িতে একটু পায়েস বানাবো ঠিক করেছি। তো আমি যে পায়েসটা বানাবো সেটা হচ্ছে ছানার পায়েস বানাবো। ছানার পায়েস বানিয়ে দিনটা শুরু করতে চাই। তো দিনের শুরুতেই বিছানায় আজকেই নতুন চাদরটা পেতে নিয়েছি। মাকে দেখতাম ছোটবেলায় প্রত্যেক পয়লা বৈশাখের আগে মা একটা করে নতুন বিছানার চাদর কিনত। সেই অভ্যাসটা আমার মধ্যেও থেকে গেছে। তবে এই চাদরটা আমার কিন্তু কেনা নয়, বিয়েতে পাওয়া একটি গিফটের চাদর। চলে এসেছি রান্নাঘরে পায়েসটা বানাতে। তাই ভাবলাম পায়েসটা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। এই নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, যার যা মনের আশা আছে সবটা পূরণ হোক। প্রত্যেক বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেকটা মিষ্টি ভালোবাসা। তো এইটা দিয়ে ব্লগটা শুরু করতে চাই। আর আমি কিভাবে ছানার পায়েসটা বানাচ্ছি সেটা একবার শেয়ার করে দিই। আমি এখানে আমুলের মিল্ক ব্যবহার করেছি। তো আমুল মিল্ক দিয়ে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ছানাটা আগে কাটিয়ে নেব। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার ছানাটা কাটিয়ে নেবার পর তারপরে দেখো ছানাটা প্রথমে দুধটা ভালোভাবে গরম করে নেব। একটু ঠান্ডা হলে গ্যাস অফ করে লেবুর রসটা মেশাবো। এছাড়াও ছানা কাটানোর জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। ভিনিগার জলেও ব্যবহার করা হয়, ওর ছানা কাটানোর পাউডারও পাওয়া যায়, সেটা দিয়েও মার্কেটে অনেকে ব্যবহার করেন, বাট আমি লেবু দিয়ে কাটাই। তো আমার ছানা কাটানো হয়ে গেছে। এবার একটা মসলিন সুতির কাপড় নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। আমার ছানা কাটানোটা হয়ে গেলে খানিকক্ষণ মুখটা একটু নট বেঁধে আর যেই ছানাটা আমি কাটিয়েছি সেটা একটু নর্মাল জলে ধুয়ে নেব। তাতে কি হবে না, এই স্মেলটা একটু কেটে যাবে এবং ভালো লাগবে। যে লেবু স্মেলটা আছে না, ওটা অনেকটাই কেটে যায় একটু ধুয়ে নিলে। তো এটা ধুয়ে ব্যাস সুতির কাপড়টা বেঁধে একটুখানি রাখবো। আমার ছানা কাটানো কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিট। ছানা কাটানোর প্রসেস যেটা আমাদের ফার্স্ট স্টেপ সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যাব নেক্সট স্টেপে। এবার নেক্সট স্টেপে যেতে গেলে প্রথমেই একটা ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। আমি আমুলের ক্রিম মিল্কই ব্যবহার করেছি। তো আপনারা যে কোনো ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন। এই ফ্যাট মিল্ক একটু গরম হলে, মানে একটু ধরুন উথলালে, তার মধ্যে গুঁড়ো করে রাখা এলাচ এবং ড্রাই ফ্রুটস ইচ্ছা মতো ব্যবহার করব। আমি এখানে অনলি নাটস ব্যবহার করেছি, আলমন্ড আর কাজু। কিশমিশটা আমি ব্যবহার করিনি, কারণ আমার বর খেতে খুব একটা পছন্দ করে না। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি একটু নাটসগুলোকে জাস্ট ক্রাশ করে নিয়েছিলাম, তারপরে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, দেখুন। তো সেই জন্য ব্যবহার করেছি। এবার হালকা হালকা করে এটা জাস্ট নাড়বো। এরপরে একটু ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। মিষ্টির জন্য আমি এক্সট্রা করে এর মধ্যে আর কোনো চিনি ব্যবহার করিনি, আমি শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে ব্যবহার করেছি। লাস্টলি এটার মধ্যে ছানাটা অ্যাড করে দেবো, দিয়ে হালকা হাতে হালকাভাবে ফোটাবো। তারপরে এটাতে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। দ্যাটস ইট, আমাদের ছানার পায়েস কিন্তু একদম রেডি। এবার শুধু প্রসেসিংটা দেখতে থাকুন। আমি যেভাবে ছানার পায়েসটা বানাচ্ছি, আপনারা যদি ঠিক সেইভাবেই ছানার পায়েসটা বাড়িতে একবার বা ট্রাই করে দেখেন, তাহলে বুঝবেন যে কতটা সুন্দর খেতে হয়।
খুব সুন্দর লাগে খেতে আর এত অপূর্ব লাগে। তো আপনাদের এই জন্যই বললাম একবার অন্তত এই ছানার পায়েসটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কনডেন্স মিল্কটা ব্যবহার এই জন্যই করেছি, আপনারা চিনির ব্যবহারও এখানে করতে পারেন। কনডেন্স মিল্কটা আমি কেন ব্যবহার করেছি, এতে কি হয় না, দুধ অনেকক্ষণ ধরে ফুটিয়ে সেটাকে কমানোর প্রয়োজন হয় না কনডেন্স মিল্ক ব্যবহারের জন্য, এবং মিষ্টির ব্যালেন্সটাও ঠিক হয়ে যায়। তো আপনারা যদি কনডেন্স মিল্ক না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা মাওয়া বা ক্ষীর এই ধরনের জিনিসও ব্যবহার করতে পারেন, অর দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে 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 আপনারা কমিয়ে নিতে পারেন। তো এই সমস্ত জিনিস যাতে না করতে হয় তাই আমি এখানে কনডেন্স মিল্কের ব্যবহারটা করেছি, যাতে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার আসে। এবার আমি দুধের কথাটা বলি। আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি পনিরের জন্য, আর 1/2 লিটার দুধ ব্যবহার করেছি পায়েসটা বানানোর জন্য। ব্যাস আমাদের পায়েস কিন্তু একদম রেডি সার্ভের জন্য। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এক্ষুনি কিন্তু আমি এটা সার্ভ করব না, বাটিতে রেখেছি। এটা সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে, তাই মিনিমাম 3-4 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ওপর থেকে আমি একটু কুচানো আলমন্ডস ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস এটাকে ফ্রিজ করে দিয়েছি। দুপুরে বানিয়েছিলাম, রাত্রে ডিনারে খাবো, তো টাইমিংটা এই জন্য সেট হয়ে গেছিলো। তো যেহেতু আমার উইকডেজের মধ্যে পড়েছিল, তো সেহেতু আমার বরের অফিস ছুটি ছিল না, তাই গরমের দুপুরবেলা একটা বড় সাইজের তরমুজ নিয়ে খেতে খেতে হইচইতে একটা সিরিজ দেখছিলাম, লজ্জা 2। তো দুপুরবেলা আর সেভাবে ভারী কিছু লাঞ্চ করিনি, কারণ রাত্রে অনেক কিছু খাবার আয়োজন আছে, তাই এমনি করতে করতে হয়ে গেল বিকেলবেলা। তাই নিজের জন্য বানিয়ে নিলাম 1 কাপ গরম গরম চাটা খেয়ে তারপরে লেগে পড়লাম রাত্রের খাবারের আয়োজন করতে। প্রথমেই বানিয়ে ফেললাম বাঙালির সব থেকে প্রিয় আলু পোস্ত, কিন্তু আমি এখানে ঝিঙেও ব্যবহার করেছি, তাই আলু ঝিঙে পোস্ত বাঙালির সব থেকে প্রিয়, আর সঙ্গে আম ডাল। ব্যাস এরপরে লোটে মাছ ছিল, লোটে মাছের ঝুড়ি বানাবো এরপরে, কারণ ছোট ছোট করে অনেক আয়োজন করার ইচ্ছে আছে। তো এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি, এরপরে বানাবো লোটে মাছের ঝুড়ি, তারপরে করব তাওয়া তন্দুরি পমফ্লেট। তো আমি রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করতে করতে আমি বাইরে যখন দেখলাম এত অপূর্ব লাগছে চাঁদটা যে কি বলবো, তাই আমি ভিডিওটা না শেয়ার করে তোমাদের সঙ্গে পারলাম না। এত অপূর্ব লাগছে, পুরো মনে হচ্ছে পুরো একদম মানে অরেঞ্জ কালার হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তো চলো এখানে পমফ্রেট ফ্রাইটা বানিয়ে নিই, তাওয়া তন্দুরি স্টাইল পমফ্রেট ফ্রাই। তো প্রথমেই আগে মাছগুলোকে ভালো করে, পমফ্রেট মাছগুলোকে ধুয়ে সাফ করে নেবে, তার মধ্যে কাশ্মীরি মির্চ, নুন আর একটা লেবু ভালো করে ওতে মাখিয়ে নেবে। ভালো করে দুপিট এপিট ওপিট করে ভালো করে মাছটা মাখিয়ে নেওয়ার পর ওই 15 থেকে 20 মিনিট একটু রেখে দেবে, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না। আর কাশ্মীরি মির্চটা এখানে কেন ব্যবহার করি, কারণ ওই মাছের রঙটার জন্য। যদি আপনারা রং নিয়ে ফ্যাসিনেশন না হন তো কাশ্মীরি মির্চ না দিলেও চলবে। তো আমি এই কারণেই কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর যাদের কাছে ওভেন নেই তারা আমার মতো বানাতে পারেন, বা তন্দুর নেই তাওয়া ফ্রাই এভাবেই বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু মন্দ হয় না। তো আজকে সিম্পলভাবে যেভাবে তাওয়া ফ্রাই হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে মশলাটা বানালাম এপিট ওপিট করে ভালো করে সেই কার্ডগুলোতে মশলাটা ঢুকিয়ে নিলাম। এবার মেনলি যে মশলাটা তন্দুরির জন্য বানাবো সেইটা একবার দেখিয়ে দিই। প্রথমেই একটা বাটি নিয়ে নেবেন, তার মধ্যে যতটা মাছ সেই অনুযায়ী দই নিয়ে নেবেন। খুব বেশি দই না, আমি এখানে 2.5 চামচ দই ব্যবহার করেছি। তো একটু বড় চামচ, টেবিল চামচ যেটা, তো সেই চামচ অনুযায়ী 2.5 চামচ দই। আর একটু জিঞ্জার আর গার্লিক, কোনো প্যাকেট ট্যাকেট থেকে দেবেন না, একদম ক্রাশ করে নেবেন, ওই মুহূর্তে ক্রাশ করে ওর মধ্যে অ্যাড করে দেবেন।
আর হচ্ছে যদি সামরিচ থাকে খুব ভালো কথা, যদি না থাকে গোলমরিচ দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তবে সামরিচের স্বাদটা বড্ড ভালো হয়। এরপরে একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর লাস্টলি যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে গরম মশলা। খুব ভালো করে এবার একটা মিক্স করে নেবেন। এই যে এখানে আমি আপনাদের একটা প্যাকেট দেখাচ্ছি, এটাও কিন্তু তন্দুরি মশালার একটা প্যাকেট, যেটা কিন্তু একদম রেডি। এরকমও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, জাস্ট কাটবেন, ওর মধ্যে মেশাবেন আর দিয়ে দেবেন। তবে আমি আজকে ওইটা দিয়ে করব না, আমি নিজেই মশলা বানিয়ে আজকে দেখাচ্ছি। তো আমি বাইন্ডিংয়ের জন্য ওর মধ্যে দিয়েছি একটু ছাতু আর পরিমাণ মতো নুন, আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে জোয়ান বা আজওয়ান, যেটা হাতের মধ্যে একটু ক্রাশ করে দেবেন। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি মির্চ অ্যাড করেছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। ব্যাস, আমাদের কিন্তু মশলা বানানো একদম রেডি। যদি এই মশলা না বানাতে চান, আপনাদের যেরকম দেখালাম বাজার চলতি যে প্যাকেট মশলা, তন্দুরি যে প্যাকেট মশলা পাওয়া যায় একদম রেডি, ওটা কেটেও আপনারা জাস্ট চিকেন হোক বা ফিশ হোক তার মধ্যে এটা লাগিয়ে বানিয়ে নিতে পারেন। কিন্তু সেই মশলাটা আমি আজকে বানাইনি, আজকে আমি নিজের হাতেই মশলাটা যেটা বানালাম সেটা বানিয়ে মাছের মধ্যে দিয়ে আমি ফ্রাই করব। এছাড়াও বাজার চলতি মশলা কিনতে পাওয়া যায়, তন্দুর মশলা, আপনারা যদি সেটা চান সেটাও একটুখানি এর মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু এর মধ্যে বাজার চলতি কোনো রকম মশলা দিইনি। এবার যে মশলাটা প্রিপেয়ার করেছি মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এপিট ওপিট দুপিট করে ভালো করে মাখিয়ে নেবার পর কড়াইতে একটু আমি সর্ষের তেলে করেছি, আপনারা যে কোনো তেল করতে পারেন, মানে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন। তার মধ্যে আমি একটু বাটার দিয়েছি। ব্যাস, এবার এক এক করে মাছগুলো ভালো করে হালকা হাতে ফ্রাই করেছি। আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য তেলেই কিন্তু হয়ে যায়। আর তেলের মধ্যে ওই যে বললাম বাটারটা দিয়েছি যাতে স্বাদটা খুব সুন্দর হয় সেই জন্য। আর পমফ্রেট মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই 5 মিনিট অন্তর অন্তরই আপনারা মাছ উল্টাতে পাল্টাতে পারেন। তো আমি একবার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই, এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটার জন্য খুব বেশি মেহনত করার প্রয়োজন নেই। তো এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এক পিঠ মোটামুটি হয়ে গেছে, তাই আমি অপর পিঠ উল্টে দিলাম। এরকম করে 2-3 বার উল্টে পাল্টে নিলেই মোটামুটি আপনার তাওয়া ফ্রাই তন্দুরি পমফ্রেট কিন্তু আপনার রেডি। এবার আপনি প্লেটের মধ্যে দিয়ে খুব সুন্দর করে স্যালাড দিয়ে সাজিয়ে আপনি যে কোনো বাড়িতে গেস্ট আসলেও এভাবে সার্ভ করতে পারেন। বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো মোটামুটি হয়ে গেছে, জাস্ট এপিট ওপিট ফ্রাই করছি এইভাবে। প্রথম যেহেতু আমার কড়াইয়ের সাইজটা খুব একটা বড় নয়, তাই আমি প্রথম একটা মাছ দিয়েছি, তারপরে সেকেন্ড মাছটা, কারণ আমি 2টো পমফ্রেট করেছিলাম, এভাবেই 2টো পমফ্রেট আমি বানিয়ে নিয়েছি। রান্নাবান্না সবটাই কমপ্লিট করে ফেলেছি। এদিকে ভাতও মোটামুটি হয়ে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খাবো। তো ইন দ্য মেইন টাইম গিয়ে আমি একটু শাওয়ার নিয়ে নিই, আর তার মধ্যে একটু সাজুগুজু করে নিই। আপনারা ততক্ষণে একটু আয়োজনটা দেখে নিন, কারণ আজকে যেহেতু উইকডেজে মানে পয়লা বৈশাখটা পড়েছিল, তাই দুজনের পক্ষে বাইরে বেরিয়ে কোথাও যাওয়াটা সম্ভব হয়নি, কারণ ওর অফিস ছুটি ছিল না। তাতে কি হয়েছে, ছোটোবেলায় যেমন বাড়িতে সব পিসিরা চলে আসতো, দাদা দিদি সবাই একসাথে মিলে পয়লা বৈশাখে সবাই একসাথে খেতাম। অ্যান্ড বিকেলবেলা মায়ের সাথে বেরিয়ে সব মানে যে দোকানগুলো হালখাতা করবার থাকতো সেই দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতাম, মিষ্টির প্যাকেট নিয়ে আসতাম। সেই কথাগুলো ভীষণ মনে পড়ে, আজ হয়তো সেগুলো আর সম্ভব হয় না। তো যাই হোক, দুজনে মিলে মানে আজকে রাত্রে খুব শান্তিভাবে ডিনার করলাম। এই ছিল ডিনারের আয়োজন, আপনাদের দেখালাম। আর সর্বোপরি লাস্টে ছিল এই ছানার পায়েস। নববর্ষ ফাইনালি ডিনার হয়ে গেছে, কারণ সারা সকাল থেকে আর সেভাবে সময় পাইনি দুজনে একসাথে বসে মানে খাবার। তো এই রাত্রিবেলায় দুজনে একসাথে বসে একটু শান্তি করে যে দুজনে একসাথে রাত্রির ডিনারটা করতে পেরেছি আজকে পয়লা বৈশাখে, তো সেটাই সব থেকে বেশি আনন্দের। কিরে, কেমন হয়েছে? ভালো। তো যাই হোক, এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু রাত্রিবেলা নিয়ে বসেছি এই যে ছানার পায়েস যেটা বানিয়েছি। রেসিপিটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে একবার শেয়ার করব।
তো শুভ নববর্ষ। আজকের মতো ব্লগ এতটাই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা অ্যান্ড বাই বাই।